আসসালামু আলাইকুম। এসএসসি মানবিক বিভাগে 2026 সালের পরীক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের বহুল প্রতীক্ষিত ক্লাস। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, সেই ক্লাসটা হলে তোমাদের সুবিধা হয়। আজকে তাই আমি পুরো বইয়ের ইতিহাসের 65টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে তোমরা বুঝতে পারো কিভাবে লিখলে ভালো হবে এবং কোন কোন প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, 1 নম্বর, সিন্ধু সভ্যতার ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করো। সিন্ধু সভ্যতায় কোনো মন্দির বা মঠের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হয় তারা এ ধরনের দেবী মূর্তির পূজা করত। সিন্ধুবাসীদের মধ্যে মাতৃপূজা খুব জনপ্রিয় ছিল। তাছাড়া তারা দেবদেবী মনে করে বৃক্ষ, পাথর, সাপ এবং পশু পাখির উপাসনাও করত। সিন্ধুবাসীরা পরলোকে বিশ্বাস করত, যে কারণে মৃতের কবরে তার ব্যবহার করা জিনিসপত্র ও অলংকার রেখে দিত। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি কোনো বাড়তি কথা ব্যবহার করি নাই। তোমরা মনে করো যে বেশি নম্বর পাওয়ার জন্য অনেক বেশি লেখা প্রয়োজন, ব্যাপারটা কিন্তু এরকম মোটেও না। তোমাদের কাছ থেকে যতটুকু জানতে চাওয়া হয়েছে তোমরা ততটুকুই উত্তর করবে, বেশি লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে যাই। 2, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল বর্ণনা করো। সিন্ধু সভ্যতার শহরগুলোর বাড়িঘরের নকশা থেকে সহজেই বোঝা যায় যে এই সভ্যতার অধিবাসীরা উন্নত ধরনের নাগরিক সভ্যতায় অভ্যস্ত ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্য ছোট ছোট নর্দমা সংযুক্ত করা হতো মূল নর্দমা বা পয়ঃপ্রণালীর সাথে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট। তাহলে দেখো যে এই কয়েকটা জিনিস তোমরা যদি সুন্দর করে উল্লেখ করো তাহলে কিন্তু হয়ে যায়। সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্যই হচ্ছে তাদের নগর পরিকল্পনা। নগর পরিকল্পনার মধ্যে কি আছে? অবশ্যই প্রথমে বাড়িঘর, তারপরে হচ্ছে বাড়িতে খোলা জায়গা রাখা, কূপ, স্নানাগার, তারপরে হচ্ছে তোমার সারিবদ্ধ ল্যাম্পপোস্ট। এই জায়গাগুলো হচ্ছে ওদের কি ফিচার বা প্রধান বৈশিষ্ট্য। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা যদি উল্লেখ করো তাহলে নগর পরিকল্পনার প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি, গ্রিক সংস্কৃতিতে এথেন্সের অবদান মূল্যায়ন করো। ভৌগোলিক কারণে গ্রিক নগর রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন। রাজনৈতিক অনৈক্য থাকা সত্ত্বেও তারা একই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী বলে মনে করত। তাদের ভাষা, ধর্ম, সাহিত্য, খেলাধুলা সবকিছু তাদের এক সংস্কৃতির বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। এই সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল এথেন্সের। আর এই সংস্কৃতির নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি। তাহলে এখানে দেখো আমি দুইটা জিনিস লিখেছি, একটা হচ্ছে হেলেনিস্টিক, একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। গ্রিকদের সংস্কৃতি কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হেলেনিক সংস্কৃতি বা হেলেনীয় সংস্কৃতি, আরেকটা হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি। হেলেনীয়টা গড়ে উঠেছিল এথেন্সে, আর হেলেনিস্টিকটা গড়ে উঠেছিল আলেকজান্দ্রিয়ায়। আলেকজান্দ্রিয়া কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে আমরা এটা জানি, আলেকজান্ডারের, গ্রিক বীর আলেকজান্ডারের নাম অনুসারে আলেকজান্দ্রিয়ার নামকরণ করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখি, গ্রিকদের ধর্ম সম্পর্কে যা জানো লেখো। গ্রিকদের 12টি দেবদেবী ছিল। বিভিন্ন প্রাকৃতিক শক্তি পূজা ছাড়াও তারা বীর যোদ্ধাদের পূজা করত। জিউস ছিল দেবতাদের রাজা, অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা, পসিডন ছিলেন সাগরের দেবতা, এখানে ছিলেন জ্ঞানের দেবী। তাহলে এগুলো দেখো, আমি এমসিকিউর সময় তোমাদেরকে এগুলো পড়িয়েছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে কোন দেবতা ছিলেন? অ্যাপোলো সূর্য দেবতা, পসিডন সাগরের দেবতা, এথেনা জ্ঞানের দেবী, আর জিউস হচ্ছেন দেবতাদের রাজা। এগুলো কিন্তু উল্টোপাল্টা করবে না। এগুলো উল্টোপাল্টা যদি করো তাহলে কিন্তু অনুধাবনের প্রশ্নে বা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে নম্বর পাবে না। আচ্ছা, এরপরে দেখি, 12 জনের মধ্যে এই 4 জন ছিলেন শ্রেষ্ঠ। রাষ্ট্রের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন। ডেলোস দ্বীপে অবস্থিত লেফির মন্দিরে বিভিন্ন নগররাষ্ট্রের মানুষ সমবেত হয়ে একসঙ্গে অ্যাপোলো দেবতার পূজা করত। তাহলে ধর্ম সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেল। এরপরে দেখি, সভ্যতায় রোমানদের অবদান মূল্যায়ন করো। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সব ক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে আধুনিক বিশ্ব রোমানদের কাছে বিপুলভাবে ঋণী। তাহলে মোটামুটি রোমানদের অবদান কোন কোন ক্ষেত্রে ছিল সবকিছু এখানে উল্লেখ করা হয়ে গিয়েছে। এরপরে দেখি, নবপলীয় যুগ বলতে কি বোঝো? আমরা
যখন এমসিকিউ দেখেছিলাম দ্বিতীয় অধ্যায়ের, ওই দিন কিন্তু আমরা পুরোপলীয় যুগ, নবপলীয় যুগ এগুলো নিয়ে অনেক কথা বলেছিলাম। তাহলে এখানে দেখি, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা কিভাবে লিখব। সভ্যতার উন্মেষে প্রাচীন মানুষ একসময় পাথরকে হাতিয়ার রূপে ব্যবহার করতে শেখে। এই যুগকে বলা হতো পাথরের যুগ। তাহলে পাথরের যুগ কোনটা? যখন মানুষ এই যে পাথরের হাতিয়ার ব্যবহার করতো। পাথরের যুগে বা প্রস্তরের যুগে দুইটা ভাগ ছিল, কি কি আমরা আগেই জেনেছি, পুরোপলীয়, নবপলীয়। প্রথম পর্যায়কে বলা হতো পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ। এই যুগ শেষ হয়ে মানুষ যখন কৃষিকাজ করতে শেখে তখন তাদের যাযাবর জীবনটা শেষ হয়। এটার অর্থ কি? কৃষিকাজ জানার আগে মানুষকে এক গাছ থেকে অন্য গাছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ফলমূলের সন্ধান করতে হতো। যখন কৃষিকাজ করতে শিখলো মানুষ, তখন আর তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়াতে হলো না খাবারের জন্য। তখন তারা একটা জায়গায় থিতু হলো, একটা জায়গায় বসবাস করা শুরু করলো এবং তাদের যাযাবর জীবনযাপনটা শেষ হলো। তাহলে এই যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপদীয় যুগ। কৃষির প্রয়োজনে এই যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করলো। তাহলে আমরা যখন নীল নদের কথা পড়েছি, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, এবং মিশরীয় সভ্যতাকে বলা হয় নীল নদের দান, তাই না? কারণ হচ্ছে যে প্রত্যেকটা সভ্যতাই কম বেশি নদীর ধারেই গড়ে উঠেছে। সেখানকার কৃষিকাজ ভালো মতো পরিচালনা করার জন্য, সুপেয় পানির জন্য নদী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাহলে এখানে হচ্ছে যখন মানুষ কৃষিকাজ করা শিখলো, কৃষিকাজের জন্য অবশ্যই পানির প্রয়োজন, তো সে কারণে তারা নদীর পাশে বসতি স্থাপন করলো, ঘরবাড়ি নির্মাণ করতে শিখলো। এভাবে মানব সভ্যতা শুরু হলো। তাহলে মানব সভ্যতার সূচনাটা কোন যুগে হয়েছে? আমরা যদি এমসিকিউ এর পার্সপেক্টিভ থেকে দেখি, এরকম যদি আসে মানব সভ্যতার শুরু বা মানব সভ্যতার সূচনা কোন যুগে, তাহলে এটার উত্তর কি হবে? নবপলীয় যুগে। আচ্ছা, এরপরে দেখি মিশরকে নীল নদের দান বলা হয় কেন। আচ্ছা, ইতিহাসের জন্য গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। মিশরের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য নীল নদ। তাহলে দেখো, এটাও কিন্তু এমসিকিউ এর মধ্যে আসার মতো একটা প্রশ্ন, যে মিশরের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নীল নদ। নীল নদ। আচ্ছা, এই নদের দুই পাশ দিয়ে গড়ে উঠেছে মিশরের সরু এক ফালির মতো। নীল নদের কল্যাণে মিশরের কিছু অংশ জুড়ে শস্য শ্যামলা সবুজ ভূমি আছে। এই নদের পানি তারা সেচ কাজে ব্যবহার করে। এই নদের দ্বারা বয়ে আসে পলিমাটি। এই মাটির কারণে মিশরীয়রা নানা রকম ফসল ফলাতে পারে। নীল নদ যদি না থাকতো তাহলে মিশর মরুভূমিতে পরিণত হতো। তাই হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। আচ্ছা, এরপরে চলে যাই। রোমান সভ্যতার অন্ধকার যুগ বলতে কি বোঝানো হয়েছে? খ্রিস্টপূর্ব 146 অব্দে পিউনিকের তৃতীয় যুদ্ধের মাধ্যমে রোমান সভ্যতার অন্ধকারময় যুগের সূচনা হয়। তাহলে দেখো, এগুলো পড়তে পড়তে কিন্তু আমাদের এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে অন্ধকারময় যুগের সূচনা কখন হয়। ধনী দরিদ্র সংঘাত, দাস বিদ্রোহ, ক্ষমতার দ্বন্দ্বের কারণে চরম বিশৃঙ্খলা, হানাহানি, সহিংসতায় উন্মত্ত হয়ে ওঠে রোম। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ছাড়াও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে রোম। স্পার্টাকাসের নেতৃত্বে দাসরা তাদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাহলে দাসরা কার নেতৃত্বে অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? স্পার্টাকাসের নেতৃত্বে। আচ্ছা, এরপরে ফলে দাসদের উপর নেমে আসে চরম নির্যাতন। খ্রিস্টপূর্ব 46 অব্দে রোমের ক্ষমতা দখল করেন জুলিয়াস সিজার। তিনি রোমে অন্ধকারময় যুগের অবসান ঘটান। তাহলে কে রোমে অন্ধকারময় যুগের অবসান ঘটান? জুলিয়াস সিজার। আচ্ছা, এরপরে চলে যাই 9, সাহিত্যে গ্রিক সভ্যতার অবদান ব্যাখ্যা করো। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। হোমারের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের অপূর্ব নিদর্শন। তোমরা যখন সাহিত্যে গ্রিক সভ্যতার অবদান লিখবে তখন অবশ্যই হোমারের নাম এবং ইলিয়াড ওডিসির নাম লিখতেই হবে। অন্য কিছু যদি নাও লিখতে পারো, এই দুইটা নাম কখনোই ভোলা যাবে না। কারণ হোমার হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। তো তার নামটা অবশ্যই খুব মনে রাখতে হবে আর কি, তার নাম এবং তার যে দুইটা বিখ্যাত মহাকাব্য আছে সেই দুইটার নাম। আচ্ছা, এখানে গীতি কবিতার বিকল্প ব্যবহার ঘটেছিল। সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটকের। এর আগে আমরা এমসিকিউ এর ক্লাসের দিনও দেখেছি যে নাটক রচনার জন্য বিশেষত বিয়োগান্ত বা ট্র্যাজেডি নাটক রচনার ক্ষেত্রে গ্রিকদের কিন্তু অনেক নাম ডাক ছিল ভালো। তাহলে এরপরে দেখি আমরা গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন? সফোক্লিস। তিনি 100টিরও বেশি নাটক রচনা করেছেন। তাহলে এইটুকু লিখলে মোটামুটি গ্রিক সভ্যতায় সাহিত্যের কী অবদান ছিল সেটা বোঝা যায়। এখানে তোমাকে 2 নাম্বার টিচার দিয়ে দিবে। এরপরে দেখি ভাস্কর্য শিল্পের উন্নয়নে গ্রিক সভ্যতার ভূমিকা কীরূপ ছিল। আচ্ছা, গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। সেই যুগের প্রখ্যাত ভাস্কর শিল্পী ছিলেন মাইরন, ফিডিয়াস, প্রাক্সিটেলেস।
আচ্ছা, এদের মধ্যে খ্যাতির শীর্ষে ছিলেন ফিডিয়াস। পার্থেনন মন্দির বা এথেনা দেবীর মন্দির তার ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। তার এগুলো কার কথা বলা হচ্ছে? তার বলতে ফিডিয়াসের কথা বলা হচ্ছে। মাইরনের ডিসকাস নিক্ষেপের মূর্তিটি জীবন্ত মূর্তি হয়ে আছে। আচ্ছা, এরপরে চলে যাই। ত্রিশক্তির সংঘর্ষ বলতে কি বোঝো? আচ্ছা, এটা চতুর্থ অধ্যায় থেকে এসেছে, তোমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস যেই অধ্যায়টা আছে সেখান থেকে। ধর্মপালের সময়ে বাংলায় 3টি রাজবংশ উত্তর ভারতের আধিপত্য বিস্তার করতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। তাহলে কার সময়ে? ধর্মপালের সময়ে 3টা রাজ্য বলেই কিন্তু এটার নাম ত্রিশক্তির সংঘর্ষ। হ্যাঁ, 3টা রাজবংশ উত্তর ভারতের আধিপত্য বিস্তার করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই 3টি রাজবংশ হলো পাল বংশ, রাজপুতানার গুর্জর প্রতিহার বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। তাহলে ইতিহাসে এই 3টি বংশের মধ্যে সংঘটিত যুদ্ধকে ত্রিশক্তির সংঘর্ষ বলা হয়। এরপরে দেখি 12, প্রাচীনকালে গৌড় ছিল একটি স্বাধীন রাজ্য, ব্যাখ্যা করো। আচ্ছা, প্রাচীনকালে গৌড় একটি স্বাধীন রাজ্য ছিল বলে জানা যায়, যার অবস্থান 6ষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে ছিল। এখানে কমা ব্যবহার করাটা ভালো, দাড়ি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, কমা ব্যবহার করবে। আচ্ছা, 7ম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো, মানে গৌড়ের রাজা গৌড়রাজ। বাংলায় মুসলিম বিজয়ের কিছু আগে মালদহ জেলার রক্ষণাবতীকেও গৌড় বলা হতো। আচ্ছা, এরপরে দেখি 13, মহিপালের জনহিতকর কাজের বর্ণনা দাও। তাহলে মহিপাল জনকল্যাণকর কাজে মনোযোগী ছিলেন। আচ্ছা, এখানে আমি আবারও বলি, এখানে কিন্তু মহিপাল বলা হয়েছে। তোমরা অনেক সময় মহিপাল আর দ্বিতীয় মহিপাল এই দুজনকে কনফিউজ করে ফেলো, দুইজন কিন্তু আলাদা ব্যক্তি। মহিপাল একজন ভালো শাসক ছিলেন, একজন সফল শাসক ছিলেন, আর দ্বিতীয় মহিপাল মানে সফল বা যোগ্য শাসক ছিলেন না, তার সময় কিন্তু কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, তাহলে দেখি মহিপাল জনকল্যাণকর কাজে মনোযোগী ছিলেন। বাংলার অনেক দিঘি ও নগরী এখনও তার নামের সাথে জড়িত হয়ে আছে। তিনি অসংখ্য শহর প্রতিষ্ঠা ও দিঘি খনন করেন। শহরগুলো হলো রংপুর জেলার মাহিগঞ্জ, তাহলে দেখো মহিপালের নাম অনুসারে তো এই জন্য এইরকম নাম। বগুড়া জেলার মহিপুর, দিনাজপুরের মাহি সন্তোষ ও মুর্শিদাবাদ জেলার মহিপাল নগরী। নামগুলো মনে রাখতে হবে, নামগুলো ছেড়ে দিলে কিন্তু তোমার নাম্বার কমে যাবে, প্রত্যেকটা নাম মনে রাখতে হবে। আর দিঘিগুলোর মধ্যে দিনাজপুরের মহিপাল দিঘি ও মুর্শিদাবাদের মহিপাল সাগর বিখ্যাত। সম্ভবত জনহিতকর কাজের মাধ্যমে মহিপাল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আচ্ছা, এরপরে দেখি মাছ সন্ন্যায় বলতে কি বোঝো? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি আগের ইয়ার বোর্ড কোশ্চেনগুলো দেখো, প্রত্যেকটা বোর্ডেই হয় জ্ঞানমূলক প্রশ্নে, না হলে অনুধাবনমূলক প্রশ্নে মাছ সন্ন্যায় কিন্তু বারবার এসেছে। তাহলে দেখি, মাছ সন্ন্যায় হলো বিশৃঙ্খল পরিস্থিতি। পুকুরে বড় মাছ শক্তির দাপটে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হয় মাছ সন্ন্যায়। শশাঙ্কের মৃত্যুর পর এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলার সবল অধিপতিরা এমনি করে ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিল। এই সময়কালটিকেই বলা হয় মাছ সন্ন্যায়। আচ্ছা, এরপর দেখি মৌর্য বংশের পরিচয় দাও। প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বংশ হলো মৌর্য বংশ। আলেকজান্ডারের ভারত ত্যাগের পর 321 খ্রিস্টপূর্বাব্দে, সালের ব্যাপারে খুবই সাবধান থাকবে, সতর্ক থাকবে, সাল ভুল করা যাবে না। আচ্ছা, সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। উত্তর বাংলায় সম্রাট অশোকের আমলে পুণ্ড্রনগর কেন্দ্রিক মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, সম্রাট অশোক কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক, প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? অশোক। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এরপরে দেখি 16 নম্বর প্রশ্ন, পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন গোপালের পুত্র ধর্মপাল। পিতার মৃত্যুর পর 781 খ্রিস্টাব্দে তিনি বাংলার সিংহাসনে আরোহণ করেন। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সত্য, কিন্তু তিনি তা সুদৃঢ় করে যেতে পারেননি। এই কর্তব্যটি পালন করেন তার পুত্র ধর্মপাল। বাংলা ও বিহার ব্যাপী তার সুশাসন প্রতিষ্ঠিত হয়। এ কারণে ধর্মপালকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয়। এরপরে দেখি 17, বৌদ্ধ ধর্ম শিক্ষার প্রসারে দেবপালের ভূমিকা কেমন ছিল? বৌদ্ধ ধর্ম শিক্ষার প্রসারে দেবপাল ব্যাপক ভূমিকা রাখেন। দেবপাল কে ছিলেন? এর আগে আমরা যার কথা পড়লাম, পাল বংশের শ্রেষ্ঠ শাসক ধর্মপাল, ধর্মপালের পুত্র ছিলেন দেবপাল। তোমরা যদি
চতুর্থ অধ্যায়ের এমসিকিউর উপরে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেটা দেখে থাকো, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাওয়ার কথা। যদি না দেখে থাকো তাহলে তোমরা এখনই দেখে আসতে পারো, তাহলে ওই ক্লাসটার পরে এই ক্লাসটা দেখলে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখি, বৌদ্ধ ধর্ম শিক্ষার প্রসারে দেবপাল ব্যাপক ভূমিকা রাখেন। বিভিন্ন দেশের বৌদ্ধ পণ্ডিতগণ তার রাজসভা অলঙ্কৃত করতেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল তখন সমগ্র এশিয়ার বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র। তাহলে সমগ্র এশিয়ার বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র কোনটা ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তার শাসনামলে উত্তর ভারতে প্রায় হারিয়ে যাওয়া বৌদ্ধ ধর্ম পুনরায় সজীব হয়ে ওঠে। আচ্ছা, এরপরে দেখি, জিয়াউদ্দিন বারানি বাংলাদেশের নাম বুলগাপুর দিয়েছিলেন কেন? তাহলে এটা কোত্থেকে এসেছে? এটা ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। আচ্ছা, জিয়াউদ্দিন বারানি বাংলাদেশের নাম বুলগাপুর বা বিদ্রোহের নগরী দিয়েছিলেন কারণ মুসলিম শাসনের প্রথম পর্যায়ে শাসনকর্তারা পুরোপুরি স্বাধীন ছিল না। শাসকদের সবাই দিল্লির সুলতানের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। পরবর্তীতে অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীন হওয়ার দাবি জানান। আচ্ছা, কিন্তু দিল্লির আক্রমণের মুখে বাংলার সুলতানদের স্বাধীনতার বাসনা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই মুসলিম শাসনের এই যুগ ছিল বিদ্রোহ ও বিশৃঙ্খলা পূর্ণ। তাহলে বিদ্রোহ ও বিশৃঙ্খলা যেহেতু ছিল, এই কারণেই জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন বুলগাপুর বা বিদ্রোহের নগরী। আচ্ছা, এরপরে দেখি মামলুক কাদের বলা হয়। ইয়জ খলজির মৃত্যুর পর থেকে 1787 খ্রিস্টাব্দ পর্যন্ত 60 বছর বাংলা দিল্লির মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিগণিত হয়। এই সময় 15 জন শাসনকর্তা বাংলা শাসন করেন। এদের 10 জন ছিলেন দাস, দাসদের মামলুক বলা হয়। তাহলে দাসদের নাম অনুসারেই হচ্ছে মামলুক এবং মামলুক শাসন। আচ্ছা, এরপর দেখি 20 নম্বর প্রশ্ন, স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কিভাবে? 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয়। বাহরাম খানের বর্মরক্ষক ছিলেন ফখরা নামের একজন রাজকর্মচারী। প্রভুর মৃত্যুর পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ফখরুদ্দিন মুবারক শাহ নাম নিয়ে সোনারগাঁওয়ের সিংহাসনে বসেন। এভাবে সূচনা হয় বাংলা স্বাধীন সুলতানি যুগের। এরপর দেখি 21 নম্বর প্রশ্ন, বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস সংক্ষেপে লিখো। দিল্লির সুলতানগণ 1338 থেকে 1538, তাহলে 200 বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেননি। তাহলে বাংলায় স্বাধীন সুলতানি শাসন বলতে কি বোঝাচ্ছে? যে যখন বাংলায় সরাসরি দিল্লির কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না। এর আগ পর্যন্ত বাংলায় যারা শাসন করেছে তারা স্বাধীন শাসক না, তারা জাস্ট বাংলা একটা প্রদেশ ছিল, সেখানে দিল্লি থেকে নিযুক্ত করা হয়েছিল কয়েকজনকে এই অঞ্চলটার রক্ষণাবেক্ষণের জন্য, তো তারা শাসন করেছিলেন। কিন্তু এই 200 বছর অর্থাৎ 1338 থেকে 1538 ফখরুদ্দিন মোবারক শাহ ক্ষমতায় আসার পর মানে তিনি এখানে সূচনা করেছিলেন স্বাধীন সুলতানি আমলের, এবং 200 বছর পর্যন্ত দিল্লির কোনো শাসনকর্তা আর এই অঞ্চলটাকে শাসন করতে পারেননি। আচ্ছা, তাহলে দেখি এরপরে, প্রথম দিকে দিল্লির সুলতানের সেনাবাহিনী আক্রমণ চালিয়েছে, চেষ্টা করেছে বাংলাকে নিজের অধিকারে আনার জন্য। অবশেষে সফল হতে না পেরে হাল ছেড়ে দিয়েছে। এ সময় বাইরের অন্য কোনো আক্রমণেরও তেমন সম্ভাবনা ছিল না। তাই বাংলার সুলতানগণ স্বাধীনভাবে এবং নিশ্চিন্তে এদের শাসন করতে পেরেছেন। ফখরুদ্দিন মোবারক শাহের মাধ্যমে স্বাধীনতার সূচনা হলেও ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে। তাহলে দেখো, এই জায়গাগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে ফখরুদ্দিন মোবারক শাহ যদিও স্বাধীনতার সূচনাটা করেছিলেন, তিনি কিন্তু এই বাংলাকে স্টেবল করে যেতে পারেননি বা স্থিতিশীল করে যেতে পারেননি। সেটা কাদের হাত ধরে হয়েছে? ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে। আচ্ছা, এরপরে দেখি, এই দীর্ঘ স্বাধীন যুগে বাংলার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অভূতপূর্ব বিকাশ ঘটেছিল, যা বাংলার স্বর্ণযুগ হিসেবে পরিচিত। জি, দীর্ঘ স্বাধীন যুগে, স্বাধীন যুগ তো কেন বলা হয়েছে আগেই বললাম। তাহলে বাংলার সাহিত্য সংস্কৃতি অভূতপূর্ব বিকাশ লাভ করেছিল, মানে তখন হচ্ছে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করা যেত, তো দিল্লির কোনো খবরদারি ছিল না, যে কারণে এখানকার রাজারা সাহিত্য, ভাস্কর্য এই ধরনের বিষয়গুলোতে, মানে রাজ্য শাসনের বাইরেও যে মানে মননশীল বিষয়গুলো আছে, এই জায়গাগুলোতে তারা কিন্তু মনোযোগ দিতে পেরেছিলেন। এই কারণে এই সময়টাকে বলা হচ্ছে বাংলার স্বর্ণযুগ। আচ্ছা, এরপরে দেখি, স্থাপত্য শিল্পে হুসেন শাহ প্রশ্নটা আগে দেখি। স্থাপত্য শিল্পের প্রতি আলাউদ্দিন হোসেন শাহের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। বাংলায় যারা স্থাপত্যর জন্য অনেক বেশি বিখ্যাত যে শাসকরা, তাদের মধ্যে কিন্তু প্রথম দিকেই নাম আসবে আলাউদ্দিন হোসেন শাহের।
তাহলে আলাউদ্দিন হোসেন শাহ কি করেছিলেন? স্থাপত্য শিল্পে আলাউদ্দিন হোসেন শাহ উদার পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন। গৌড়ের ছোট সোনা মসজিদ সহ অসংখ্য মসজিদ নির্মিত হয়েছিল এই সময়। তাহলে গৌড়ের ছোট সোনা মসজিদ এটা কিন্তু আমাদের বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত, এখনো তোমরা গেলে দেখতে পারবে। আচ্ছা, গৌড়ের ছোট সোনা মসজিদ সহ অসংখ্য মসজিদ নির্মিত হয়েছিল এই সময়ে। ইসলামী সংস্কৃতির বিকাশের জন্য অনেক খানকা ও মাদ্রাসা নির্মিত হয়েছিল। হুসেন শাহ গৌড়ে একটি দুর্গ ও তোরণ, মালদহে একটি বিদ্যালয়, একটি সেতু নির্মাণ করেছিলেন। তাহলে গৌড়ে একটি দুর্গ, তোরণ, মালদহে একটি বিদ্যালয় ও একটি সেতু নির্মাণ করেছিলেন। কি কি নির্মাণ করেছিলেন? যেহেতু এখানে স্থাপত্যের কথা উল্লেখ করতে বলেছে, তাহলে কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে মনে রাখতে হবে এবং লিখতে হবে। আচ্ছা, এই সকল মসজিদ, মাদ্রাসা, খানকা, দুর্গ, তোরণ হোসেন শাহের স্থাপত্য প্রীতির পরিচয় বহন করে। তার সময় হিন্দু মুসলিম স্থাপত্য রীতির এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়, যা গৌড়ীয় স্থাপত্য শৈলীকে সমৃদ্ধ করেছে। তার শাসনামলে কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে অনেক সদ্ভাব ছিল, তিনি কখনোই ভেদাভেদ করতেন না। এবং স্থাপত্য শিল্পের মধ্যে হিন্দুদের যে ট্র্যাডিশন এবং মুসলিমদের যে ট্র্যাডিশন, প্রত্যেকটার মানে দুইটারই তিনি সমন্বয় করেছিলেন। তো যে কারণে ইতিহাসে তার নামটা আসলে অন্যরকমভাবে পোর্ট্রে করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখি 23 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহকে শাহী বাঙালিয়ান বলা হয় কেন? ইলিয়াস শাহ লখনৌতির শাসক হিসেবে বঙ্গ অধিকার করলেও তিনি দুই ভূখণ্ডকে একত্রিত করে বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন। আচ্ছা, এখানে যে শব্দটা আছে লখনৌতি, লখনৌতি কোথায়? লখনৌতি হচ্ছে গৌড়, লখনৌতি বা লক্ষণাবতী যেটাই নাম থাক, এগুলো হচ্ছে সব একই জায়গা, গৌড়কে রেফার করছে। আচ্ছা, লখনৌতির শাসক হিসেবে বঙ্গ অধিকার করলেও তিনি দুই ভূখণ্ডকে একত্রিত করে বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন। এই সময় হতেই বাংলার সকল অঞ্চলের অধিবাসী বাঙালি বলে পরিচিত হয়। এই কারণে যথার্থভাবে ইলিয়াস শাহ শাহ-ই বাঙ্গালা ও শাহ-ই বাঙালিয়ান উপাধি গ্রহণ করেছিলেন। তিনি প্রথম বাংলার বিভিন্ন খণ্ডকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় পরিচয় প্রদান করেন, যা আগে কখনো ঘটেনি। তাহলে আমরা এখনো যে দেখি যে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, তো এই পুরো বাংলাটা, এত বড় অঞ্চলটা কিন্তু ইলিয়াস শাহ প্রথম একত্র করেছিলেন এবং সে কারণেই তাকে শাহী বাংলা বা শাহী বাঙালিয়ান এই উপাধিতে তিনি পরিচিত ছিলেন। আচ্ছা, এরপরে দেখি শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে ইয়ুজ খলজির ভূমিকা কিরূপ ছিল? আচ্ছা, ইয়ুজ খলজি শিল্প ও সাহিত্যের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় গৌড়ের জুমা মসজিদ সহ অন্যান্য মসজিদ নির্মাণ করা হয়। তার সময় মধ্য এশিয়া হতে বহু মুসলিম সুফি ও সৈয়দ তার দরবারে আশ্রয় গ্রহণ করেছিলেন। জায়গির ও বৃত্তি প্রদান করে তাদের সহায়তা করা হয়। তাদের আগমনে এবং ইয়ুজ খলজির পৃষ্ঠপোষকতায় লখনৌতি মুসলিম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়। তার উদ্যোগে জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা ও বাঁধ নির্মাণ করেছিলেন। তাহলে শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে তার এই কাজগুলো ছিল এবং তার সময়ে কিন্তু বাংলার যে সাহিত্য ছিল সেটা একটা অনন্য মর্যাদায় গিয়েছিল। আচ্ছা, এরপর দেখি 25 নম্বর, রাজা গণেশের বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল সম্পর্কে লেখো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং রাজা গণেশের ঘটনাটা, কারণ তার আগে এবং পরে মুসলিম শাসকরা ছিল, কিন্তু রাজা গণেশই একমাত্র হিন্দু শাসক হিসেবে তিনি কিছুদিন ক্ষমতা নিয়েছেন এবং তারপরে আবার তার পুত্র ক্ষমতা এসেছিলেন যদু, কিন্তু তিনি পরে আবার ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয়ে যায় যদু থেকে জালালউদ্দিন। আচ্ছা, এখানে দেখি কিভাবে লেখা হয়েছে। ইলিয়াস শাহী বংশের শাসক গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পর তার ছেলে সাইফুদ্দিন হামজা শাহ সিংহাসনে বসেন, কিন্তু এই সময় অভিজাতদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে। আচ্ছা, আমরা ইতিহাসে কিন্তু এটা একটা কমন সিনারিও, যে কোনো বংশেই হোক যখন মানে যোগ্য উত্তরাধিকারী বা যোগ্য উত্তরসূরি থাকে না, তখনই কিন্তু সাম্রাজ্যে বা রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, একজন আরেকজনের মানে বিপরীতে ষড়যন্ত্র করতে থাকে ক্ষমতা নেওয়ার জন্য। তো এই জায়গাটাও এর ব্যতিক্রম না। সাইফুদ্দিন হামজা শাহ অতটা যোগ্য বা দক্ষ শাসক ছিল না, যে কারণে তার পেছনে আর কি ষড়যন্ত্র শুরু হয়েছিল। তাহলে দেখি 1412 খ্রিস্টাব্দে কৃতদাস শাহাবুদ্দিন প্রভু সাইফুদ্দিনকে হত্যা করে ক্ষমতায় বসেন। তাহলে সাইফুদ্দিনের কৃতদাস, কেনা দাস ছিল শাহাবুদ্দিন, সে তার প্রভুকে হত্যা করে নিজে ক্ষমতায় বসে। কিন্তু মাত্র 2 বছরের মাথায় 1414-15 খ্রিস্টাব্দে তিনিও ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হলে এই সুযোগে হিন্দু অভিজাত রাজা গণেশ বাংলার ক্ষমতা দখল করেন। তার এই ক্ষমতা গ্রহণ ইলিয়াস শাহী বংশের শাসনের সাময়িক অবসান ঘটায় এবং বাংলার রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসে। এক নতুন মোড় কেন বলছে? ওই যেহেতু অনেক বছর পরে একজন হিন্দু রাজা ক্ষমতা নিয়েছিলেন, সে কারণে এটাকে হচ্ছে এক নতুন মোড় বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখি
26 আলাউদ্দিন হোসেন শাহের ক্ষমতা গ্রহণ কেন গুরুত্বপূর্ণ ছিল? আচ্ছা, এরপরে দেখি উত্তরটা কিভাবে লেখা হয়েছে। বাংলায় হাফসি শাসন চলাকালীন সমস্ত দেশ বিশৃঙ্খলায় ভরে গিয়েছিল। আমি তোমাদের 6 অধ্যায়ের যে ক্লাসটা নিয়েছিলাম সেই অধ্যায়ে কিন্তু আমি হাফসি শাসন সম্পর্কে বলেছিলাম যে সেই সময় আসলে কীরকম অরাজক অবস্থা ছিল। তাহলে এখানে দেখো, অযোগ্যতা ও দুর্বলতার কারণে এই বংশের 4 জন শাসককে আততায়ীর হাতে প্রাণ দিতে হয়েছিল। এরূপ গোলযোগপূর্ণ অবস্থায় দেশের শাসনভার গ্রহণ করে আলাউদ্দিন হোসেন শাহ দেশকে রক্ষা করেন। তাই আলাউদ্দিন হোসেন শাহের ক্ষমতা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি অরাজকতার অবসান ঘটিয়ে শাসন ব্যবস্থাকে শক্তিশালী করেন এবং বাংলায় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন। এরপরে দেখি 27 নম্বর, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সুবাদারি ও নবাবী শাসন বলতে কি বোঝো তোমরা? অনেকে মনে করো যে এই দুইটা কিন্তু এক জিনিস, এটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এরপরে দেখি সুবাদারি ও নবাবী শাসন হলো বাংলায় মুঘল শাসনের 2টি পর্ব। তাহলে এই দুইটাই হচ্ছে বাংলায় মুঘল শাসনের 2টা পর্ব। 12 ভূঁইয়াদের দমনের পর সমগ্র বাংলায় সুবাদারি প্রতিষ্ঠিত হয়। তাহলে 12 ভূঁইয়াদের দমনের পর কিন্তু এটা আমি তোমাদের এমসিকিউ এর ক্লাসটাতেও বলেছিলাম, 6 অধ্যায়ের এমসিকিউ এর ক্লাসটায়, যে সুবাদারি কখন প্রতিষ্ঠিত হয়? 12 ভূঁইয়াদের দমনের পর। আচ্ছা, তাহলে এরপরে দেখি মুঘল প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল, আর সুবার যিনি শাসনকর্তা ছিলেন তাকে কি বলা হতো? সুবাদার। মুঘলদের মধ্যে কিন্তু এই দার শব্দটা অনেক মানে পরিচিত ছিল এবং এখনো আমরা এটার ব্যবহার দেখতে পাই। তারা হচ্ছে যে সুবাদার, জাইগিরদার, এরকম নামগুলো বা এরকম পদবিগুলো তারা স্ট্যাবলিশ করে গিয়েছিল পেশা অনুযায়ী। তো ওইখান থেকে কিন্তু এখন আমরা যে দেখি তালুকদার, শিকদার, এই নামগুলো কিন্তু ওই সময় থেকে চলে আসছে। আচ্ছা, এরপরে দেখি, আর বাংলা ছিল মুঘলদের অন্যতম সুবাদার ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে সমগ্র বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে সমগ্র বাংলায় সুবাদারি শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন? সুবাদার ইসলাম খান। আচ্ছা, আমি তোমাদেরকে এভাবে কেন পড়াচ্ছি, এখানে কিন্তু শুধু তোমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে এটাই শিখছো না, তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো স্টোর হচ্ছে। যে তোমাদের যখন আসবে এমসিকিউতে যে সুবাদারি কখন, কাদের দমনের পরে প্রতিষ্ঠিত হয়, বা বাংলায় সুবাদারি শাসন কে প্রতিষ্ঠা করেন, মুঘল প্রদেশগুলো কি নামে পরিচিত ছিল, তখন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এরপরে দেখি, সম্রাট আওরঙ্গজেবের পর দুর্বল অধিকারীদের সময় বাংলার সুবাদারগণ প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতেন। মুঘল আমলের এই যুগ নবাবী আমল নামে পরিচিত ছিল। তাহলে সুবা থেকে নবাবের ট্রানজিশনটা বা পরিবর্তনটা কখন হলো? যখন সম্রাট আওরঙ্গজেবের পরে মুঘলদের যারা ছিল তারা কিন্তু অতটা মানে দক্ষ ছিল না বা যোগ্য ছিল না বা অতটা শক্তিশালী ছিল না। তো তাদের দুর্বল উত্তরাধিকারীদের সময় আসলে তারা সব জায়গায় ইনক্লুডিং বাংলা ঠিকভাবে দখল বজায় রাখতে পারেনি। সুবাগুলোর সময় যেরকম তারা সুবাদারদেরকে পাঠিয়ে তাদেরকে সবসময় তাদের কাছ থেকে খবর নিত, বা তাদের একটা সুবাদারদের ওপরে সরাসরি কর্তৃত্ব ছিল। সুবাদাররা কিন্তু তাদের ভৃত্যের মতো ছিল, সুবাদাররা তাদেরকে রিপোর্ট করত, এরকম না যে তারা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করত। কিন্তু অরঙ্গজেবের মৃত্যুর পরে যখন মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হতে থাকলো, তখন নবাবী আমল শুরু হলো এবং এই সময় যারা ছিল তারা নিজেদেরকে নবাব বলে পরিচয় দিতে লাগলো এবং নবাবেরা হচ্ছে স্বাধীনভাবে দেশ চালনা করত। মূলত সুবাদারি ছিল দিল্লির পূর্ণ অধীনে শাসন, আর নবাবী আমলের শাসকরা নামে মুঘল অনুগত হলেও, দেখো নামে মুঘল অনুগত মানে নিজে নিজেই চালাচ্ছে, নামে বলতেছে যে আমি আপনাদের অনুগত, কাজে প্রায় স্বাধীন ছিলেন। তাহলে এখন তো বোঝা গেছে নিশ্চয়ই যে সুবাদারি আর নবাবী এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, এরপরে দেখি 28 নম্বর, 12 ভূঁইয়া বলতে কি বোঝো? মুঘল সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে নিতে পারেননি। তাহলে জমিদাররা তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন, এদের শক্তিশালী সৈন্য ও নৌবহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এই জমিদারগণ 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। ঈসা খাঁ ছিলেন এই বীর জমিদারদের প্রধান নেতা, যারা বাংলার স্বাধীনতা রক্ষায় মুঘলদের সাথে দীর্ঘ সংগ্রাম করেছিলেন। তাহলে 12 ভূঁইয়া বলতেই তোমাদের মাথায় এই জিনিসটা আসতে হবে যে মুঘলদের যারা শত্রু ছিল, রাইভাল ছিল, বা মুঘলদেরকে যারা থামাতে চেয়েছিল আর কি, তারা হচ্ছে 12 ভূঁইয়া। তারা কে ছিলেন? তারা ছিলেন জমিদাররা একসাথে হয়ে মুঘলদেরকে প্রতিহত করতেন। আর সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর ওনারা অনেক চেষ্টা করেছেন, তারা 12 ভূঁইয়াদেরকে প্রতিহত করতে পারেননি। শেষ পর্যন্ত সম্রাট জাহাঙ্গীরের সময় এসে 12 ভূঁইয়াদেরকে দমন করা সম্ভব হয়। আচ্ছা, এরপরে দেখি 29, ইতিহাসে অন্ধকূপ হত্যা বলতে
কি বোঝায়। তাহলে এটা হচ্ছে তোমাদের ৮ অধ্যায় শুরু হয়ে গেল। ৮ অধ্যায়ে আমরা হচ্ছে মানে বিভিন্ন কোম্পানির শাসন, ডাচ, ওলন্দাজ, এগুলো ইংরেজরা কিভাবে আসলো, ফরাসিরা কিভাবে আসলো, এবং আলটিমেটলি কিভাবে পলাশির যুদ্ধটা হলো, কিভাবে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, এই সব কিছু আছে। তোমরা জানো, তোমরা পড়েছো, আমি জানি। তাহলে এখানে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়? নবাব সিরাজউদ্দৌলার অতর্কিত আক্রমণে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে পালিয়ে যায়। হলওয়েল সহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হন। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য হলওয়েল এক মিথ্যা কাহিনীর প্রচারণা চালায়, যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এতে বলা হয় 18 ফুট দৈর্ঘ্য ও 14.10 ফুট প্রস্থ, 18 ফুট দৈর্ঘ্য, 14.10 ফুট প্রস্থ ছোট একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দি করে রাখা হয়। আচ্ছা, এটা কিন্তু একদমই একটা প্রোপাগান্ডা ছিল। এখনকার ভাষায় আমরা এগুলোকে প্রোপাগান্ডা বলি, যে একটা মিথ্যা খবর রটিয়ে দিয়ে একটা একদলের মানুষকে উস্কিয়ে দেওয়া অন্য কারো বিরুদ্ধে। 18 ফুট দৈর্ঘ্য আর 14.10 ফুট প্রস্থের ঘরে আসলে এতজন ব্যক্তিকে রাখা সম্ভবই না। তো সেইখানে হলওয়েল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার নামে মিথ্যাভাবে এই কাহিনীটা রটিয়ে দেন। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে 146 জনকে বন্দি করে রাখা হয়, এতে প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে 123 জনের মৃত্যু হয়। এটা হচ্ছে তার কাহিনী ছিল আর কি। আধুনিক ঐতিহাসিকদের মতে এই সংকীর্ণ ঘরে এত সংখ্যক মানুষের স্থান হওয়া অসম্ভব ছিল। এটি মূলত ইংরেজদের আক্রমণকে ন্যায্য প্রমাণ করার একটি প্রচারণার কৌশল, বা যেটাকে আমি বললাম যে এখনকার ভাষায় তোমরা হচ্ছে ওই যে স্পাই মুভি টুভিগুলো দেখো, ওখানে প্রোপাগান্ডার কথা বলা যায়, এটাও হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা। অনেক অনেক বছর আগে থেকে কিন্তু প্রোপাগান্ডার চল আছে। আচ্ছা, এরপর দেখি 30 ইতিহাসে 76-এর মন্বন্তর বলতে কি বোঝানো হয়েছে। দিল্লি কর্তৃক বিদেশি ইংরেজ বণিক কোম্পানিকে দেওয়ানি তথা রাজস্ব আদায়ে অভাবিত ক্ষমতা প্রদানের সৃষ্টি হয় দ্বৈত শাসনের। তার ইংরেজদের দায়িত্বটা কি ছিল? দেওয়ানি তথা রাজস্ব আদায় করা। মানে ওরা কোনো কাজ করবে না, ওরা খালি ট্যাক্সটা নিবে। আর কাজকে করবে বাংলার যে নবাব আছে, সে সব কাজ করবে। তাহলে এটাকে আমরা হচ্ছে কি বলতে পারি, যে ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা। একজনের অনেক দায়িত্ব কিন্তু কোনো ক্ষমতা নাই বাংলা নবাবের, আবার ইংরেজের কোনো দায়িত্ব নেই কিন্তু তার ক্ষমতা প্রচুর। আচ্ছা, এরপরে দেখি, অথচ নবাবের দায়িত্ব থেকে যায় 16 আনা। তাহলে এই যে দ্বৈত শাসনের সৃষ্টি হয়, এতে করে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় 16 আনা, ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়, যার চরম মাসুল দিতে হয় এদেশের সাধারণ জনগোষ্ঠীকে। 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে, এই সালগুলো মনে রাখতে হবে। 76-এর মন্বন্তর কিন্তু ইংরেজি সালের নাম অনুযায়ী হয়নি, বাংলা সালের নাম অনুযায়ী হয়েছে 1176। তোমরা অনেকে এমসিকিউ ভুল করে 1776 দাগ দিয়ে দাও, এটা কিন্তু মনে রাখতে হবে যে 76-এর মন্বন্তরটা বঙ্গাব্দ অনুযায়ী, খ্রিস্টাব্দ অনুযায়ী না। গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 মানুষের মৃত্যু হয়েছিল, 1/3 মানুষ, এবং কৃষি ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আচ্ছা, আমি ইউনিভার্সিটিতেও এই 76-এর মন্বন্তরটা সম্পর্কে, আমাদের হচ্ছে একটা কোর্সের একটা পার্ট ছিল, তো সেখানে আমরা এটার ভয়াবহতা সম্পর্কে আরও অনেক ডিটেলসে পড়েছিলাম। মানে তখনকার আসলে শাসন ব্যবস্থাটা এমন করা হয়েছিল যে তুমি যদি মরে যাও তারপরেও তোমাকে ট্যাক্স দিয়ে মরতে হবে, ট্যাক্স না দিয়ে তুমি মানে তোমাকে মরতেও দেওয়া হবে না, এমন তাদেরকে প্রেশারাইজ করা হতো। একজন মানুষ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ কখন হয়? ভিক্ষার অভাব হচ্ছে দুর্ভিক্ষ, এক কথায় প্রকাশ, তাই না? তো ভিক্ষা দেওয়ার মতো মানুষ যখন থাকে না, তখন দুর্ভিক্ষ হয়, কেউ খেতে পাচ্ছে না। এরকম সময়েও প্রজাদেরকে এমন অত্যাচার করা হচ্ছে যে তাদেরকে খাজনা দিতে হচ্ছে। তো ফলাফলস্বরূপ যা হয় তাই হয়েছে, বাংলার 1/3 মানুষ মারা গিয়েছে। আচ্ছা, এরপরে দেখি চিরস্থায়ী বন্দোবস্ত কি, বর্ণনা করো। লর্ড কর্নওয়ালিসকে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে 1786 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল ও সেনা প্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তাহলে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত করতে, তার মানে কি? এর আগে যে ছিল সে অনেক দুর্নীতি করেছে। এর আগে কে ছিল? লর্ড কর্নওয়ালিসের আগে কে ছিল? ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, তিনি 1793 সালে, মানে লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ওই বছর 22 মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারগণকে নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। তাহলে দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কি, এটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, যে চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা লিখতে হবে তোমাদেরকে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত জিনিসটা কি? যে জমিদাররা হচ্ছে নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা পাবে। স্থায়ী মালিকানা পেলে কি হবে?
অন্যের জিনিসের প্রতি আমরা যত্নবান থাকি না, নিজের জিনিসের প্রতি কিন্তু ঠিকই আমরা যত্নবান থাকি, তাই না? তো যখন জমিদারদেরকে স্থায়ীভাবে মালিকানা দিয়ে দেওয়া হবে, বলা হবে যে ওই জমি তোমার, সে নিজের গরজে ওই জমি ভালো দেখভাল করবে, এই চিন্তা করে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল। আচ্ছা, তাহলে এর মাধ্যমে সরকার প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নিশ্চিত করে এবং জমিদারদের একটি অনুগত শ্রেণীতে পরিণত করে। অনুগত শ্রেণী কেন বলা হচ্ছে? স্বাভাবিকভাবে ইংরেজরা যদি আমাকে জমি দেয়, আমি বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ট্যাক্স দিব, তার বিনিময়ে জমিটা আমার মালিকানায় হয়ে যাচ্ছে, আমি তো ওদের অনুগত হবই, খুব স্বাভাবিক না? তো জমিদারদেরকে অনুগত করার জন্য তারা এটা করেছিল। এবং চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে বিপক্ষে অনেক আর্গুমেন্ট আছে, তোমরা হচ্ছে বইয়ে পড়বে। তবে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু কৃষকদের জন্য মোটেও ভালো ছিল না, জমিদারদের জন্য ভালো ছিল, কিন্তু কৃষকদের ওপরে বেশি বেশি রাজস্ব আদায়ের জন্য জমিদাররা ওই সময় অনেক অত্যাচার চালিয়েছিল। আচ্ছা, এরপরে দেখি চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। লর্ড কর্নওয়ালিস কর্তৃক ভূমির ওপর যে স্থায়ী মালিকানা দান করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে, আমরা এর আগের প্রশ্নেই দেখেছি। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো হলো: 1, চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারকে জমির স্থায়ী মালিকে পরিণত করে, এটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য, এই কারণে এটার নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। আচ্ছা, এবং জমিদারগণ জমির মালিকানা সত্ত্ব লাভ করে। আচ্ছা, 2, রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার ফলে নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদার জমিদারি ভোগের চিরস্থায়ী অধিকার লাভ করে। 3, এই প্রথা চালু হওয়ার ফলে জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত হয়, সরকার স্বয়ং শান্তিরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। 4, নজরানা ও বিক্রয় ফিস সমূহ বাতিল করা হয়। 5, খাজনা বাকি পড়লে জমিদারদের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব ব্যবস্থা আদায় করার অধিকার ছিল। আচ্ছা, এখানে তোমাদের আমার কাছে মনে হয় না যে অনুধাবনমূলক প্রশ্নে তোমাদেরকে এত বড় অ্যান্সার লিখতে হবে বা এর প্রশ্নটা সরাসরি দিবে, তারপরও চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য কী কী এটা তোমাদের জন্য জানা থাকাটা ইম্পর্টেন্ট দেখে আমি এই প্রশ্নটা এখানে ইনক্লুড করেছি। আচ্ছা, এরপরে দেখি সূর্যাস্ত আইন কি, ব্যাখ্যা করো। 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ কর্নওয়ালিস ভূমির ওপর যে রাজস্ব ধার্য করেছিলেন তা চিরস্থায়ী বলে ঘোষণা করা হলো। তবে রাজস্ব কিস্তি নির্দিষ্ট দিনে পরিশোধ করতে হতো। কোনো জমিদার নির্দিষ্ট দিনে রাজস্ব দিতে ব্যর্থ হলে তার জমি নিলামে বিক্রয় করে রাজস্ব আদায় করা হতো। তাহলে দেখো যে একদিকে তাকে বলা হচ্ছে যে তুমি জমির চিরস্থায়ী মালিক, কিন্তু এখানেও একটা কিন্তু লাগিয়ে দিয়েছে যে রাজস্ব যদি যে দিনে আমি বলেছি সেদিনে দিতে না পারো, তোমার জমি কিন্তু আমার। আচ্ছা, এরপরে দেখি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব পরিশোধের বিধান ছিল বলে এই আইন সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। এই কঠোর আইনের কারণে বহু প্রাচীন জমিদারি ধ্বংস হয়ে যায় এবং নতুন এক শ্রেণীর জমিদারের উদ্ভব ঘটে। আচ্ছা, এরপরে দেখি 34, বক্সার যুদ্ধ সংঘটনের কারণগুলো কি। মীর কাসিম একজন স্বাধীন শাসক ছিলেন, এই জন্য তিনি নবাবের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মীর কাসিম কিন্তু সম্পর্কে মীর জাফরের জামাতা ছিলেন, মেয়ের জামাই ছিলেন, কিন্তু তিনি তার মন মানসিকতায় মীর জাফরের মতো ছিলেন না, তার এই বিষয়টা পছন্দ ছিল না যে ইংরেজরা সরাসরি আমাদের দেশের মধ্যে হস্তক্ষেপ করবে। তিনি স্বাধীন চেতা ছিলেন এবং তিনি চেয়েছিলেন যে ইংরেজদের যে আধিপত্যটা আছে সেখান থেকে বের হয়ে আসতে। আচ্ছা, এরপর দেখি নবাবের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি জগৎ শেঠ ও রাজবল্লভের মতো ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড প্রদান করেন। আমরা দেখেছি যে জগৎ শেঠ, রাজবল্লভ এই ব্যক্তিরা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তার এর সাথে হচ্ছে ঘসটি বেগম ছিল, মীর জাফর ছিল, সবাই ছিল ষড়যন্ত্রের মধ্যে। আচ্ছা, তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে যান, মানে মুর্শিদাবাদে থাকলে ইংরেজরা সরাসরি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে বা প্রভাব খাটানোর চেষ্টা করবে, বিধায় তিনি রাজধানীটা সরিয়ে দেন। তো ইংরেজরাও তো আসলে বোকা ছিল না, ইংরেজরা ঠিকই বুঝেছে যে মীর কাসিমের মানে মনোভাবটা কি, তো সে কারণে তার কিন্তু ইংরেজদের সাথে মতবিরোধ হয় বা তিনি ইংরেজদের বিরাগভাজন হন। এরপর ইংরেজদের দস্তক প্রথা ব্যবহার করে শুধু কোম্পানিকে ব্যবসা করার সুযোগ না দিতে মনস্থ করেন। আচ্ছা, ইংরেজদের একটা দস্তক প্রথা ছিল যে তারা শুধুমাত্র ব্যবসা করবে, মানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান বা ভারতবর্ষের যারা হচ্ছে ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে খুবই অল্প মূল্যে জিনিসপত্র কিনছে, আবার ওইটাই ঘুরে এসে এই দেশেরই মানুষের কাছে বিক্রি করছে অনেক বেশি মূল্যে, মানে দ্বিগুণ 3 গুণ না, 10 গুণ 12 গুণ 16 গুণ মূল্যে বিক্রি করছে, কিন্তু তাদেরকে সরাসরি বাজারে নামতে দিচ্ছে না, এই দেশের ব্যবসায়ীদেরকে সরাসরি বাজারে নামতে দিচ্ছে না। এটা ছিল দস্তক প্রথা। তো এই দস্তক প্রথার বিরুদ্ধে গিয়েছিলেন মীর কাসিম। তো অবশ্যই এই জায়গাটা থেকে যেহেতু অনেক বেশি টাকা পয়সা আসতো ইংরেজদের, এই জায়গায় যখন মীর কাসিম হাত দিয়েছে তখন মীর কাসিমের সাথে তাদের সংঘাতটা অনিবার্য হয়ে গিয়েছিল। এরপরে কি বলছে, অতঃপর মীর কাসিম একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করলে সাম্রাজ্যবাদী ইংরেজরা নিজেদের স্বার্থে যুদ্ধ ঘোষণা করে। 1764 সালের এই যুদ্ধে মূলত বাংলার স্বাধীনতার শেষ প্রদীপটিও নিভে যায়।
আচ্ছা, তাহলে পলাশীর যুদ্ধে তো আমরা দেখেছি যে বাংলা বিহার উড়িষ্যার যে শাসনকর্তা ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তার পরাজয়ের মাধ্যমে ইংরেজরা সরাসরি এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে সক্ষম হয়। কিন্তু এই বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের পরে মানে আমাদের যে আশার শেষ প্রদীপ সেটাও নিভে যায়, কারণ তার মতো মানসিকতার আর কাউকে আমরা পাইনি। এরপরে দেখি ৩৫, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসে কিভাবে নবযুগের সূচনা করেছিল। আধুনিক ভারতের রূপকার রাজা রামমোহন রায় তৎকালীন সমাজের সামাজিক ও রাজনৈতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আচ্ছা, এটা কিন্তু ৯ অধ্যায় থেকে আমাদের এসছে প্রশ্নটা, যে বাংলায় যারা নবজাগরণ নিয়ে এসেছিলেন বিভিন্ন যে মনীষী ছিলেন তাদের সম্পর্কে সেই অধ্যায়টাই বলা হয়েছে, সেখান থেকে ব্রাহ্ম সমাজের এই কনসেপ্টটা বা রাজা রামমোহন রায়ের প্রশ্নটা এসেছে। আচ্ছা, নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। কে প্রয়াসী হন? রাজা রামমোহন রায়। তিনি হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ, কৌলিন্য, মূর্তি পূজা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রচেষ্টা চালান। বাল্যবিবাহ কি জিনিস তোমরা জানো, সতীদাহ প্রথা আমি জানি না, তোমরা সবাই হয়তো পরিচিত না এটার সাথে। হিন্দুদের মধ্যে একটা প্রথা ছিল যে ব্রাহ্মণরা যখন মারা যাবে তখন তাদের যে চিতায় তাদেরকে পুরানো হবে, সেখানে তাদের যে স্ত্রী আছে তাদেরকেও তাদের সাথে পুড়িয়ে দেওয়া হবে। তো দেখা যেত যে ব্রাহ্মণরা অনেক বয়স্ক হয়ে ৬০-৬৫ বছর ৭০ বছরে এসে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করতো, ১২-১৩ বছর বা আরও কম। তো তারা হচ্ছে মারা যেত, ওই মেয়েগুলো একদমই ছোট ছোট, তাদেরকেও ওই ব্রাহ্মণদের সাথে চিতায় তুলে পুড়িয়ে দেওয়া হতো, সেটাকে বলা হতো সতীদাহ প্রথা। আর এই যে কৌলিন্য প্রথার আলোকে ব্রাহ্মণরা একাধিক বিয়ে করতে পারতো। তো এরপরে বলছে যে মানে রাজা রামমোহন রায় এই জিনিসগুলোর বিরুদ্ধে ছিলেন। তাছাড়া তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। আদি একেশ্বরবাদ বলতে তিনি ঈশ্বর একজন এই মতবাদের প্রতিষ্ঠাতা ছিলেন, সেটাকে কিন্তু ব্রাহ্ম সমাজ বলছে বা ব্রাহ্ম ধর্ম, অনেক জায়গায় তোমরা লেখা পাবে। এই দুইটার মধ্যে কনফিউজড হবে না, ব্রাহ্মণ আলাদা জিনিস, ব্রাহ্ম আলাদা জিনিস। তাহলে এখানে কি বলছে, ১৮২৮ খ্রিস্টাব্দের ২০ আগস্ট তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের মূল বক্তব্য কি ছিল? একেশ্বরবাদ। ব্রাহ্মণরা কিন্তু আলাদা, কিন্তু ব্রাহ্ম সমাজের মূল বক্তব্য ছিল একেশ্বরবাদ। আচ্ছা, তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসে এক নবযুগের সূচনা করে, কারণ তিনি প্রতিমা পূজাহীন এক নিরাকার ব্রহ্মার আরাধনার কথা বলেন। আচ্ছা, এটি মধ্যযুগীয় জড়তা কাটিয়ে যুক্তিবাদী ও আধুনিক চেতনার বা আধুনিক চিন্তার জন্ম দেয়। আচ্ছা, এরপরে দেখি ৩৬, ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় সংস্কার। ইসলাম ধর্মকে কুসংস্কার ও অনৈসলামিক অনাচার থেকে মুক্ত করার জন্য ফরাইজি আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। তিনি মুসলমানদের মধ্যে ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য এই আন্দোলন করেন। পরবর্তীতে এই আন্দোলন নীলকর ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে কৃষকদের রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছিল। তাহলে দেখো এখানে দুইটা পার্ট আছে। ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ধর্মীয় সংস্কার। তাহলে যখন আন্দোলনটা হয়েছিল তখন হাজী শরীয়তুল্লাহ ধর্মের সংস্কার করার জন্য আন্দোলনটা শুরু করেছিলেন। তিনি অনেক বছর সৌদি আরবে কাটিয়ে এসেছিলেন, তখন তো আর সৌদি আরব নাম ছিল না, তবে ওই জায়গায় তিনি কাটিয়ে এসেছিলেন এবং ওইখান থেকে আসার পরে তিনি দেখলেন যে এখানকার মানুষ অনেক মানে ইসলাম ধর্ম, তাদের ধর্ম ইসলাম ঠিকই, কিন্তু তারা অনেক অনইসলামিক রীতিনীতি পালন করছে যেটা ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। তো তখন তিনি ধর্মের সংস্কারের জন্য এই আন্দোলনটার সূচনা করেছিলেন। এরপরে যেটা হয় যে এই আন্দোলনটা পরবর্তীতে ধর্মীয় সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক সংস্কার আন্দোলনে রূপ নেয়। আচ্ছা, এরপরে ৩৭, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কী ছিল? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য ছিল মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা। ১৮৫৭ সালে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল ওইখানে কিন্তু অনেক মুসলমান ছিলেন। তো তখন ইংরেজদের মধ্যে একটা ধারণা ছিল যে মুসলমান মানে ইংরেজ বিরোধী। তো তখন যারা বাংলার মুসলমানদের মধ্যে যারা শিক্ষিত ছিলেন, সৈয়দ আমির আলী ছিলেন, নবাব আব্দুল লতিফ ছিলেন তারপরে, তো তারা চেষ্টা করেছিলেন যে আমরা যেহেতু ইংরেজ শাসনামলের মধ্যেই থাকছি, তো আমাদের কিন্তু মানে ইংরেজদের বিরাগভাজন হয়তো আমরা এই শাসনামলে কখনোই উন্নতি করতে পারবো না হিন্দুদের মতো। সুতরাং তাদেরকে বোঝাতে হবে যে মুসলমানরা আসলে ইংরেজ বিরোধী না সবাই। তো তখন তিনি একটা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন যেটার নাম সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এবং সেটার উদ্দেশ্য কী ছিল? রাজনৈতিক স্বার্থ রক্ষা। কাদের? মুসলমানদের। আচ্ছা, সৈয়দ আমির আলী বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন।
তিনি বিশ্বাস করতেন মুসলমানদের স্বার্থ রক্ষা এবং তাদের দাবি দেওয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। এই উদ্দেশ্যে তিনি 1877 সালে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এটি ছিল আধুনিক মুসলিম রাজনীতি ও দাবি দেওয়া আদায়ের একটি অন্যতম প্ল্যাটফর্ম। তাহলে যখনই আমরা এই নামটা শুনবো সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এটার সাথে আমরা কাকে অ্যাসোসিয়েট করব? সৈয়দ আমির আলীকে। এবং এটার উদ্দেশ্য কী ছিল? মুসলমানদের বা আধুনিক মুসলিমদের রাজনীতি ও দাবি দেওয়া আদায় করা। আচ্ছা, এরপরে যাই। 38, কেন মোহাম্মদ মহসিনকে দানবীর বলা হয়? কেন হাজি মোহাম্মদ মহসিনকে দানবীর বলা হয়? আচ্ছা, এটা নিয়ে একটা মজার প্রশ্ন আছে। এটা হচ্ছে কোনো একটা বোর্ডের প্রশ্ন আর কি। এখানে তোমাদেরকে বেশ কয়েকটা বোর্ডের প্রশ্নই তুলে দেওয়া হয়েছে। তো আমার আম্মুও কিন্তু একজন টিচার। তো উনি হচ্ছে একবার এরকম খাতা পেয়েছিলেন যে প্রশ্ন এটাই ছিল, কেন মোহাম্মদ মহসিনকে দানবীর বলা হয়? তো সেখানে একজন লিখেছে যে কারণ হাজি মোহাম্মদ মহসিন হচ্ছে দানবের মতো শক্তিশালী ছিলেন এবং উনি অনেক বড় একজন বীর ছিলেন, এই জন্য তাকে দানবীর বলা হয়। তো তোমরা কিন্তু এইসব আজেবাজে জিনিস লিখবা না, তোমাদেরকে টিচার মানে মেজাজ খারাপ করে শূন্যর জায়গায় -1 দিয়ে দিবে, এসব আজেবাজে কথা লিখবা না। আচ্ছা, তাহলে দেখি কি। 1803 খ্রিস্টাব্দে তার একমাত্র বোনের মৃত্যু হলে হাজি মোহাম্মদ মহসিন নিঃসন্তান বোনের বিশাল সম্পত্তির মালিক হন। তিনি তার সমুদায় অর্থ শিক্ষা বিস্তার, চিকিৎসা এবং দরিদ্র মানুষের জন্য ব্যয় করেন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানের মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রচুর অর্থ দান করেন। মৃত্যুর 6 বছর পূর্বে 1806 খ্রিস্টাব্দে একটি ফান্ড গঠন করে জনহিতকর কাজে সমস্ত সম্পত্তি দান করেন। এই বিশাল দানের প্রেক্ষিতেই মোহাম্মদ মহসিনকে দানবীর বলা হয়। তার দানকৃত অর্থে আজও বহু শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাহলে দানবীর কেন বলা হচ্ছে তাকে? কারণ উনি অনেক দান করেছিলেন, সে কারণে তাকে দানবীর বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখি 39, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয় কেন? রাজা রামমোহন রায়ের বিশ্বাস, চিন্তাধারা এবং কর্ম তাকে আধুনিক ভারতের রূপকার হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে কি কি বিষয়? তার বিশ্বাস, তার চিন্তাধারা এবং তার কাজ বা কর্ম। রাজা রামমোহন তৎকালীন সমাজের সামাজিক ও রাজনৈতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। তিনি হিন্দু সমাজে সতীদাহ, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা, মূর্তি পূজা, অন্যান্য কুসংস্কার দূর করতে প্রচেষ্টা চালান। তাই যথার্থই বলা হয় রাজা রামমোহন রায় আধুনিক ভারতের রূপকার। তিনি প্রথম প্রাচ্য ও পাশ্চাত্য জ্ঞানের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছিলেন। আচ্ছা, প্রাচ্য পাশ্চাত্য মানে কি? প্রাচ্য হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টটা, হ্যাঁ, ভারতীয় উপমহাদেশ। পাশ্চাত্য হচ্ছে ওয়েস্টার্ন। তো যেহেতু রাজা রামমোহন রায় অনেক বেশি শিক্ষিত ছিলেন, মানে ওয়েস্টার্ন যে এডুকেশন সিস্টেম সেখানে তিনি দীক্ষিত ছিলেন, সে কারণে তিনি এই দুইটারই মেলবন্ধন একটা করতে পেরেছিলেন। আচ্ছা, 40, নীল বিদ্রোহের স্বরূপ তুলে ধরো। ইংরেজ বণিক নীলকরদের অত্যাচারে ও বঞ্চনায় দেয়ালে পিঠ থেকে যাওয়া নীল চাষিরা 1859 খ্রিস্টাব্দে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়ে। শুরু হয় নীল বিদ্রোহ। গ্রামে গ্রামে কৃষকরা সংগঠিত এবং ঐক্যবদ্ধ হতে থাকে। এইসব বিদ্রোহের নেতৃত্ব দেয় নীল চাষিরাই। স্থানীয় পর্যায়ে এই নেতৃত্বে বাংলায় কৃষক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। কৃষকরা নীল চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এবং বিভিন্ন পত্রিকা বিদ্রোহীদের পক্ষে অবস্থান নেয়। নীল দর্পণ নাটকের কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। নীল দর্পণ কার লেখা? দীনবন্ধু মিত্র। এটা লেখা নাই যদিও, তারপর তোমাদের এটা জেনে রাখা উচিত। দীনবন্ধু মিত্র নামটাই কি সুন্দর না, দীনবন্ধু। আচ্ছা, তাহলে কি বলছে? চারদিকে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বাংলার সংগ্রামী কৃষকদের জয় হয়। বিদ্রোহের চাপে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করতে এবং আইন সংশোধন করতে বাধ্য হয়। তাহলে কখন শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা শুরু হয়। তাহলে নীল বিদ্রোহটা কেন শুরু হয়? বাংলার যেই মাটি, স্বাভাবিকভাবে আমরা হচ্ছে ভেতো বাঙালি, আমরা অনেক ভাত খাই, ধান চাষ করা হয় এখানে প্রচুর। তো সেই জায়গায় আমাদের কৃষকদেরকে বাধ্য করা হচ্ছিল নীল চাষ করতে, এবং একটা অ্যামাউন্ট যেটা ওরা ধরে দিচ্ছিল সেটা মানে কমপ্লিট না হলে বা সেই অ্যামাউন্টের চাষ না করা হলে তাদের প্রতি অনেক অত্যাচার করা হতো। তো সেই অত্যাচারের প্রেক্ষিতে কতদিন মানুষ অত্যাচারিত হবে? একদিন হবে, 2 দিন হবে, এক না একদিন তো তারা প্রতিবাদ করবেই, বিদ্রোহ করবেই। সেই অত্যাচারের প্রেক্ষিতে কিন্তু নীল বিদ্রোহটা সংঘটিত হয়, এবং এটা মেইনলি কাদের বিদ্রোহ ছিল? কৃষকদের। যেহেতু কৃষকদেরকে জোর করে চাষ করানো হতো নীল, মূলত কৃষকদের বিদ্রোহ ছিল। এবং তারপরে হচ্ছে এই যে দীনবন্ধু মিত্র বা এরকম যারা হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যারা ছিল, তারা এইগুলো নিয়ে লেখালেখি করার ফলে ইংরেজরা একটা চাপের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত ইন্ডিগো কমিশন বা নীল কমিশন 1860 সালে তারা এটা প্রতিষ্ঠা করতে বাধ্য হয় এবং আইন সংশোধন করতে বাধ্য হয়।
আচ্ছা, এরপরে দেখি 41 নম্বর প্রশ্ন, কিভাবে বাংলায় নবজাগরণ ঘটে? অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব এবং ফ্রান্সে রক্তক্ষয়ী ফরাসি বিপ্লবের প্রভাব এসে পড়ে এ অঞ্চলের রাজনীতি ও অর্থনীতিতে। এই সময় প্রচলিত ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সামাজিক রীতিনীতি ও ঐতিহ্যের বিরুদ্ধে এক ধরনের চিন্তায় বিপ্লব সূচিত হয়। এরই পরিণতিতে উদ্ভব ঘটে নতুন ধর্মমত, নতুন শিক্ষা, নতুন সাহিত্য, নতুন সামাজিক আদর্শ ও রীতিনীতির। এই সময় বাংলার কিছু সংখ্যক ব্যক্তি এই বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে আসেন এবং তারাই বাংলায় রেনেসা বা নবজাগরণের সূচনা করেন। মূলত পাশ্চাত্য আধুনিক শিক্ষার সংস্পর্শে এই রেনেসার প্রধান চালিকা শক্তি ছিল। তাহলে আমরা যখন রাজা রামমোহন রায়ের কথা বলছিলাম তখন কিন্তু আমি বলেছি যে উনি পাশ্চাত্যের শিক্ষায় দীক্ষিত ছিলেন, যে কারণে তার চোখে পড়েছে যে আমাদের এই অঞ্চলের সমস্যাগুলো কোন জায়গায়। এখানে সতীদেরকে দাহ করা হয়, এখানে বাল্যবিবাহ হয়, এখানে হচ্ছে মানে এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে আমাদের সমাজে। তো সেই সমস্যাগুলোকে পরিবর্তনের উদ্দেশ্যে কিন্তু নবজাগরণটা ঘটে। আচ্ছা, এরপরে দেখি 42 নম্বর, 20 শতকের শুরুতে বাঙালি মুসলমান মেয়েদের অবস্থা কিরূপ ছিল? আচ্ছা, 20 শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, আচ্ছা তার আগে বলি 20 শতকটা কোনটা। এর আগের ক্লাসে ষষ্ঠ অধ্যায় এমসিকিউর ক্লাসে কিন্তু আমি বলেছি যে শতাব্দী বা শতক কিভাবে ব্যবহার করা হয় এই দুইটা জিনিস। 20 শতক মানে কি 1901 সাল থেকে কিন্তু 20 শতকটা শুরু। 20 শতক মানে কিন্তু এটা না যে 2000 সাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে 20 শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, বাঙালি মুসলমান মেয়েরা তখন পিছিয়ে ছিল। মুসলমান সমাজে মেয়েরা সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল। লেখাপড়া শেখা তাদের জন্য একরকম নিষিদ্ধ ছিল। ধর্মের নামে তাদের রাখা হতো পর্দার আড়ালে গৃহবন্দী করে। বেগম রোকেয়ার অবরোধবাসিনী, এগুলো কিন্তু তার বিখ্যাত গ্রন্থ বা বই। পদ্মরাগ এবং মতিচুর, সুলতানের স্বপ্ন প্রভৃতি গ্রন্থে সেই চিত্র ফুটে উঠেছে। সামাজিক ও ধর্মীয় সংকীর্ণতা তাদের ব্যক্তিত্বের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাহলে মুসলমানদের অবস্থা বা মুসলমান মেয়েদের অবস্থা এরকম ছিল। আচ্ছা, 43, ফরাইজি আন্দোলনের নামকরণ সম্পর্কে ধারণা দাও। ফরাইজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়তুল্লাহ। তার উদ্দেশ্য ছিল মুসলিম সমাজে দিনে দিনে যে সকল কুসংস্কার প্রবেশ করছে তার মূলোৎপাটন করে মুসলমানদেরকে ইসলাম ধর্মের মূল অবস্থায় ফিরিয়ে নেয়া। ইসলাম ধর্মের করণীয় কর্তব্যকে বলা হয় ফরজ, আর যারা এই ফরজ পালন করে তাদেরকে বলা হয় ফরাইজি। তাহলে ফরাইজি শব্দটা কোথা থেকে এসেছে? ফরজ থেকে ফরাইজি শব্দটা এসেছে। এই চিন্তা থেকে হাজী শরীয়তুল্লাহ তার সংস্কার আন্দোলনের নাম দেন ফরাইজি আন্দোলন। তিনি মুসলমানদের হীনম্মন্যতা দূর করে আত্মমর্যাদাবোধ ফিরিয়ে আনতে চেয়েছেন বা চেয়েছিলেন। আচ্ছা, এরপর দেখি 44 নম্বর প্রশ্ন, নবাব আব্দুল লতিফের কর্মজীবন ব্যাখ্যা করো। নবাব আব্দুল লতিফ শিক্ষাজীবন শেষ করে প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল এবং পরে কলকাতা মাদ্রাসায় অধ্যাপনা করেন। 1849 খ্রিস্টাব্দে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। 1877 খ্রিস্টাব্দে তাকে কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট পদে উন্নীত করা হয়। 1884 খ্রিস্টাব্দে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তার কর্মজীবনের প্রধান সাফল্য ছিল মুসলমানদের ইংরেজি শিক্ষায় উৎসাহিত করা। তাহলে এর আগেই যেটা বলছিলাম সৈয়দ আমির আলীর কথা পড়াতে গিয়ে, যে মুসলমানরা কিন্তু ইংরেজদের সম্পর্কে একটু খারাপ মানসিকতা রাখতো আর কি, তো বা একটা বিদ্রোহী মানসিকতা রাখতো। তো সেই জায়গা থেকে সৈয়দ আমির আলী বা নওয়াব আব্দুল লতিফ তারা বুঝেছিলেন যে আসলে আমরা যদি মানে ইংরেজদের শিক্ষা গ্রহণ না করি তাহলে কিন্তু তাদেরকে আমরা মোকাবিলা করতে সম্ভব হব না। তারা আমাদের থেকে সুপিরিয়র, কারণ তারা শিক্ষিত। তো আমাদেরকেও শিক্ষিত হতে হবে আমরা যদি তাদেরকে আসলে বিদ্রোহ মানে তাদের বিরুদ্ধে যদি আমরা একটা অবস্থান নিতে চাই। তো সেই জন্য তিনি ইংরেজি শিক্ষায় উৎসাহিত করেন এবং মুসলিম শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করেন। মুসলিম শিক্ষা ব্যবস্থায় দেখা যেত যে মাদ্রাসায় শুধুমাত্র আরবিটাই হচ্ছে মুসলিমরা পড়তো, অন্য কোনো কিছু পড়তো না। তো সেই জায়গাটা থেকে তিনি আধুনিকায়ন করেন বা অন্যান্য বিষয়েরও পড়াশোনা চালু করেন। আচ্ছা, এরপর 45, নারী অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার গৃহীত পদক্ষেপগুলো ব্যাখ্যা করো। মুসলমান নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া নারী অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়াসী এক অনন্য নাম। সমাজের কুসংস্কার, নারী সমাজে বঞ্চনা প্রভৃতির জন্য তিনি সারা জীবন কাজ করেছেন। তার সব লেখনীর মধ্যে তৎকালীন নারী সমাজের করুণ চিত্র ফুটে উঠেছে। তৎকালীন বলতে কি বোঝাচ্ছে? সেই সময়ের, সেই কালের। হ্যাঁ, তিনি নারী শিক্ষার জন্য ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1916 খ্রিস্টাব্দে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন, যা নারীর শিক্ষা, কর্মসংস্থান ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখে। তাহলে আচ্ছা, আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম জিনিসটা কি? এটা হচ্ছে একটা মুসলিম মহিলা সমিতি। তার দৃঢ় পদক্ষেপগুলোই আজ বাংলার নারী জাগরণের ভিত্তি হিসেবে স্বীকৃত। 46, কারা ডিরোজিও এর আদর্শে প্রভাবিত
হয়েছিলেন। ডিরোজিও ছিলেন রেনেসাঁ যুগে বাঙালি যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা। তাহলে ডিরোজিও কোন আন্দোলনের প্রবক্তা ছিলেন? ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন। 1831 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার অনুসারীরা ইয়াং বেঙ্গলের কার্যক্রম চালিয়ে নেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, প্যারীচাঁদ মিত্র প্রমুখ। মাইকেল মধুসূদন দত্ত তার ছাত্র না হলেও তার আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তার আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও প্রভাবিত করেছিল। এই দল প্রথাগত অন্ধবিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছিলেন। আচ্ছা, তাহলে এরপরে দেখি 47। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দান দাক্ষিণ্যের জন্য বিখ্যাত ছিলেন, ব্যাখ্যা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার হচ্ছে নামের সাথে যে বিদ্যাসাগরটা, তার অ্যাকচুয়াল নাম কিন্তু বিদ্যাসাগর না, এটা হচ্ছে তার উপাধি। তিনি অনেক বিদ্যা অর্জন করেছিলেন বিধায় তার নাম দেওয়া হয়েছে বিদ্যাসাগর, এবং তাকে কিন্তু দয়ার সাগরও বলা হতো, কারণ তিনি অনেক দয়ালু ছিলেন, উনি অনেক দান করতেন। তাহলে সেইটা সম্পর্কে এই প্রশ্নটার উত্তরে বলা হয়েছে। দান দক্ষিণের জন্য তিনি বিখ্যাত ছিলেন, এই কারণে তাকে দয়ার সাগর বলা হতো। তিনি যথেষ্ট সচ্ছল না হলেও বহু অনাথ ছাত্র তার ভাষায় থেকে পড়ালেখা করতেন। কবি মাইকেল মধুসূদন দত্তের চরম অর্থকষ্টের সময় বিদ্যাসাগর তাকে প্রচুর অর্থ সাহায্য করেছেন। কবি নবীনচন্দ্র সেন তরুণ বয়সে বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেছেন। এই পরোপকারী মনোভাব তাকে কিংবদন্তিতে পরিণত করেছে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ ও সংস্কারমূলক কর্মকাণ্ড ব্যাখ্যা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সফল সমাজ সংস্কারক ছিলেন। দেশে প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি কন্যা শিশু হত্যা ও বহুবিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান নেন। তার নিরলস প্রচেষ্টার কারণে 1856 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেলের সম্মতিতে বিধবা বিবাহ আইন পাশ হয়। তিনি কেবল আইন পাশই করেননি, নিজের পুত্রের সাথে বিধবার বিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাহলে দেখো, দুইটা নাম দুইটা ক্ষেত্রে কিন্তু খুবই প্রমিনেন্ট। একটা হচ্ছে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সতীদাহ প্রথার বিরুদ্ধে গিয়ে যে শিশুদেরকে বা কন্যা শিশুদেরকে বাঁচানো হয়েছিল, তাদের যেন আবার বিয়ে দেওয়া হয়, বা বিধবারা যেন আবার বিয়ে করতে পারে। তাদের যে জীবনের অনেক লম্বা একটা সময় পড়ে আছে, সেই সময় যেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের একজন প্রথম দিকের তিনি একজন প্রবর্তক ছিলেন, যে বিধবা বিবাহ চালু করেছিলেন। এবং স্বাভাবিকভাবেই যে বিধবা বিবাহ যে চালু করেছেন তিনি, তার মধ্যে যে কোনো গোঁড়ামি নেই, বা তিনি যে আসলে প্রোগ্রেসিভ সেটা প্রমাণের জন্য কিন্তু তার নিজের ছেলেরও তিনি একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আচ্ছা, এরপরে দেখি 49। শিক্ষা চিরন্তন সম্পর্কে কি যেন ব্যাখ্যা করো। তাহলে আমরা একদম শেষের অধ্যায়ে চলে এসেছি। 13 অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে অধ্যায়টা, সেটা সম্পর্কে এখন আমরা জানবো। আচ্ছা, মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের অমর স্মৃতি চিরজাগরুক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 1997 খ্রিস্টাব্দে 26শে মার্চ শিক্ষা চিরন্তন স্থাপিত হয়। তাহলে আমাদের স্বাধীনতা দিবসের দিন 1997 খ্রিস্টাব্দে শিক্ষা চিরন্তনটা স্থাপিত হয়। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে এই স্থান থেকে মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে। তাহলে পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছে? সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী, রজত জয়ন্তী মানে কি? 25 বছর। সুবর্ণ জয়ন্তী মানে হচ্ছে 50 বছর। আচ্ছা, উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষা চিরন্তন স্থাপন করা হয়। আচ্ছা, বুদ্ধিজীবীদেরকে কেন হত্যা করা হয়? বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। পাকিস্তানি সেনাবাহিনীকে মানবতা বিরোধী এই বর্বর কাজে সহযোগিতা করেছে রাজাকার ও আলবদর বাহিনী। আছে, এখানে বর্বর বানানটা ভুল এসেছে, বর্বর বানান হচ্ছে এটা। আচ্ছা, পাক বাহিনী চূড়ান্ত পরাজয়ের 2 দিন পূর্বে 14 ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তাহলে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায়? মিরপুরে। এই বর্বরচিত হত্যাকাণ্ড বাঙালির ইতিহাসে এক কালো অধ্যায়। পরেরটায় চলে যাই। 51। সৈয়দ নজরুল ইসলাম সম্পর্কে কি যেন ব্যাখ্যা করো। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন তৎকালীন আওয়ামী লীগের, মানে হচ্ছে মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন। শেখ মুজিবের অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1971 খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধকে বেগবান ও সফল করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও পরিচালক ছিলেন।
তাহলে মুজিবনগর সরকারে যারা ছিলেন খুবই অল্প সংখ্যক মানুষ, কিন্তু তারপরেও তারা সবাই কিন্তু আমাদের দেশের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার জন্য বা পরিচালিত করার জন্য তারা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছিলেন, এবং উপরাষ্ট্রপতি ছিলেন আমাদের এই সৈয়দ নজরুল ইসলাম। 52 মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। গণমাধ্যম বলতে কি, সাংবাদিক যারা ছিল বা যারা নিউজ মিডিয়া ছিল তাদের কি ভূমিকা ছিল। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। 26শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। কবে চালু করেন? 26শে মার্চ। আচ্ছা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে অনুপ্রাণিত করে, মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে। তাহলে দেখো যে একটা দেশে যখন যুদ্ধ হবে তখন তো আমাদের মতো এখনকার মতো তো ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, একটা খবর পাওয়া অনেক ডিফিকাল্ট কাজ ছিল। তো সেই সময় এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিন্তু খুব বড় একটা ভূমিকা রেখেছিল। এবং শুধু সেটাই না, যে যারা যারা শিল্পী ছিলেন, যারা হচ্ছে দেখা যেত যে কমিক পড়তেন, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমাদের মুক্তিযুদ্ধে। 53 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ব্যাখ্যা করো। মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল ছাত্র। দেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলার অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্ররা। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি স্কুল পড়ুয়া কিশোরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যুদ্ধের প্রশিক্ষণের জন্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায়। মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকার ছাত্র যুবকদের জন্য প্রশিক্ষণ ও অস্ত্রের সংস্থান করে। অধিকাংশ ক্ষেত্রে মাত্র 3 সপ্তাহের প্রশিক্ষণ আর হালকা অস্ত্র নিয়ে অসীম সাহস, মনোবল আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েছে ছাত্ররা। তাহলে দেখো যে পাকিস্তানিরা ছিল একদম সুসংগঠিত মিলিটারি, তারা কতদিন ধরে ট্রেনিং করেছে না সরকারের টাকায়, আমাদের ট্যাক্সের টাকাই তারা ট্রেনিং করেছে। তো সেই জায়গায় আমাদের যারা ছাত্র ছিলেন, আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, মাত্র কয়েক সপ্তাহের ট্রেনিংয়ের পরে শুধুমাত্র সাহসের উপর ভর করে তারা কিন্তু আমাদের দেশটাকে স্বাধীন করেছেন। 54 মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতায় স্থানান্তর করা হয় কেন? পাকিস্তানি সৈন্যরা মেহেরপুর দখল করে নেওয়ার কারণে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতায় স্থানান্তর করা হয়। মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 1971 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এটা কিন্তু ভুল করবা না, 71 সালের 10ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার, আর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17ই এপ্রিল। আচ্ছা, এই সরকার গঠনের মাত্র 2 ঘন্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমাবর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। ফলে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার 8 নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়। সেখানে বসে যুদ্ধের কৌশল ও কূটনৈতিক তৎপরতা পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ কিভাবে সহায়তা করেছে? মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাবার ও ওষুধ সরবরাহ, তথ্য ও সেবা প্রদান করার মাধ্যমে সহায়তা করেছে। সাধারণ জনগণ মুক্তিযোদ্ধাদের শত্রুর অবস্থান ও চলাচলের তথ্য দিয়েছে। ক্ষুধার্ত ও যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের খাবার, ওষুধ ও সেবা প্রদান করেছে। সাধারণ জনগণের সাহায্য সহযোগিতা ও স্বাধীনতার জন্য প্রচণ্ড ত্যাগের ফলে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। এটি ছিল সত্যিকারের একটি গণযুদ্ধ, যেখানে আবাল বৃদ্ধ বনিতা সামিল হয়েছিলেন। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। অপরাজেয় বাংলা ভাস্কর্যের মাধ্যমে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক অপরাজেয় বাংলা। আচ্ছা, এই অপরাজেয় বাংলাটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঠিক সামনে। এই ভাস্কর্যে অসম সাহসী 3 জন তরুণ মুক্তিযোদ্ধার অবয়ব অপূর্ব দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। 2 জন তরুণ রাইফেল হাতে শত্রুর মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ, আর ওষুধের ব্যাগ কাঁধে তরুণী মুক্তিযোদ্ধাদের সেবায় নিবেদিত প্রাণ। অপরাজেয় বাংলা বাংলাদেশের ছাত্র সমাজের প্রেরণার উৎস হয়ে থাকবে। এটি আমাদের স্বাধীনতার অকুতোভয় সংগ্রামের জীবন্ত দলিল। আচ্ছা, পরের প্রশ্নে যাই। 57 অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আচ্ছা, 1971 সালের 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানিরা পূর্ব বাংলার নিরস্ত্র নিরীহ স্বাধীনতাকামী সাধারণ মানুষের ওপর হামলা করে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি বাহিনী তাদের এই অভিযানের নাম দেয় অপারেশন সার্চলাইট। 25 মার্চ এই অভিযান পরিচালনা করলেও মূলত মার্চের প্রথম থেকেই তারা নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা
তৈরি করে। এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এদেশের ছাত্র সমাজ, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যারা অসাম্প্রদায়িক, রাজনীতিতে বিশ্বাসী আর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাহলে অপারেশন সার্চলাইটের কথা তোমাদের বইয়ে আরও বিস্তারিতভাবে বলা আছে নিশ্চয়ই। তো এইটুকু যদি তোমরা লেখো তাহলে 2 মার্কের জন্য ইনাফ। আচ্ছা, এরপরে দেখি মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা ব্যাখ্যা করো। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে গিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করেছেন। পাকিস্তানকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ না করতে সরকারের নিকট আবেদন করেছেন। এক্ষেত্রে ব্রিটেনের প্রবাসী বাঙালিদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা কাজ করেছেন। তাহলে প্রবাসী বাঙালি বলতে কাদেরকে বোঝাচ্ছে? যে যারা বাঙালি বা বাংলাদেশি কিন্তু দেশে বসবাস করেন না, বিদেশে বসবাস করেন, তাদেরকে বোঝানো হয়েছে। তো তারা যেহেতু দেশে বসবাস করেন না, তাদের পক্ষে সেই জায়গায় থেকে যা যা করা সম্ভব ছিল তারা কিন্তু করেছেন। এবং বাইরের দেশে বাংলাদেশের পক্ষে জনসমর্থন আদায়ে কিন্তু প্রবাসী বাঙালিরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, যেটা আমরা এখানে দেখতে পাই। আচ্ছা, পাক বাহিনী বাংলাদেশের সব সম্পদ প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে চেয়েছিল কেন? তাহলে উত্তরটা কি? পাকিস্তানি সেনাবাহিনী পোড়ামাটির নীতি। পোড়ামাটির নীতিটা কি? যে একটা জায়গা যখন আমি আক্রমণ করব, আমি ওই জায়গাটা একদম সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবো, মানে ওই জায়গা যেন আর উঠেই না দাঁড়াতে পারে। তো পাকিস্তানি মিলিটারি আমাদের ক্ষেত্রেও পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল। মানে তারা চেয়েছিল যে শুধু এই দেশের মানুষকে মেরে ফেলবে তা না, একদম মানে এই দেশটাকে এমনভাবে ধ্বংস করে দিতে চেয়েছিল যে যাতে আমরা আর উঠেই না দাঁড়াতে পারি। তো এখানে কি বলছে? পোড়ামাটির নীতি অনুযায়ী বাংলাদেশের সব সম্পদ প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে চেয়েছে, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ, মন্দির কোনো কিছুতেই তাদের হাত থেকে রেহাই পায়নি। তাদের লক্ষ্য ছিল এই ভূখণ্ডের মানুষদের হত্যা করে কেবল ভূমির দখল নেয়া। মানে এখানকার মানুষের আসলে কি হচ্ছে সেটা তাদের দেখার বিষয় না, তাদের এই জায়গাটা দরকার ছিল। পাক বাহিনীকে এসব মানবতা বিরোধী অপকর্মে সহায়তা করেছে এই দেশীয় কিছু দালাল চক্র। তারা চেয়েছিল স্বাধীনতা পেলেও বাঙালি যেন একটি পঙ্গু জাতি হিসেবে বেঁচে থাকে। এবং তোমরা এটা জানো কিনা জানি না, পাকিস্তানি সেনাবাহিনী যখন বুঝতে পারলো যে তারা হচ্ছে হেরে যাবে যুদ্ধে, তখন 13 ডিসেম্বর, 14 ডিসেম্বর এরকম সময় বুদ্ধিজীবীদের হত্যা তো করেছি, এমনকি ব্যাংকে গিয়ে তারা টাকা পর্যন্ত পুড়িয়ে ফেলেছিল, যে যাতে হচ্ছে অর্থনৈতিকভাবে কখনোই এই দেশ উঠে দাঁড়াতে না পারে। আচ্ছা, এরপরে দেখি জর্জ হ্যারিসন কে ছিলেন। জর্জ হ্যারিসন ছিলেন লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি ও দান সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 40,000 লোকের সমাগমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ড ভিত্তিক গান পরিবেশনা করেন। তার এই গান জনমনে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নাড়া দিয়েছিল বিশ্ববিবেককে। কনসার্ট ফর বাংলাদেশ এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধের পরিচিতি তুলে ধরেন। এই কনসার্টে আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর। আচ্ছা, তাহলে আজকের মতো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্লাসটা এখানেই শেষ। আশা করা যায় যে তোমরা যে অনেক চিন্তায় ছিলে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে লিখব বা কতটুকু লিখব, সেই সমস্যাটা এখন তোমাদের সমাধান হয়ে গিয়েছে। আর তোমরা হচ্ছে এই ক্লাসটা করার মাধ্যমে এমসিকিউ এর ক্ষেত্রেও বা তোমাদের আরেকবার রিভিশনও হয়ে গিয়েছে। তো এরকম তোমরা আর কী কী ক্লাস করতে চাও তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, তাহলে আমি সেই ক্লাসগুলো নেব। আর রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করতে থাকো, সেখানে তোমাদের জন্য বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট পাবলিশ করছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।